জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর 5টা 5 মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশনের প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে, জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকায় রওনা হবেন আগামী শুক্রবার রাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে চোখ হারাতে বসেছেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 4র্থ সেমিস্টারের ছাত্র সাজ্জাদ হোসেন অনিক। টাকার অভাবে চোখ দুটি রক্ষা করতে না পেরে মৃত্যুকেই শ্রেয় বলে মনে করছেন এই তরুণ। প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। শহরের হামিদ রোডে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থানে গুলি করে একদল দুষ্কৃতিকারী, যাতে 2 ছাত্রসহ নিহত হন 3 জন, আহত হন অনেকে। আর সেই সময়ই চোখে গুলিবিদ্ধ হন অনিক। পরে গুলিবিদ্ধ অনিককে পাবনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিতে ব্যর্থ হওয়ায় গুলিটি থেকে যায় তার মাথার ভেতরেই। পরবর্তীতে ঢাকার অরোরা স্পেশালাইজড হাসপাতালে নিউরোসার্জন মাথার খুলি কেটে গুলিটি বের করলেও বাঁচাতে পারেননি চোখটি। চোখ বাঁচাতে তাকে যেতে হবে বিদেশে। যারা নার্ভের ডাক্তার, তাদের আওতায় আমি চিকিৎসারত অবস্থায় ছিলাম, কিন্তু দুঃখের বিষয় এই যে আমার চোখের নার্ভ দ্রুত শুকায় যাচ্ছে। এজন্য ডাক্তার আমাকে দেশের বাইরে রেফার করে দেন, স্পেশালি ইন সিঙ্গাপুর। কিন্তু এটা কন্ট্রিবিউট করা আমার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। পরিবারের দারিদ্রতার কারণে হতাশ অনেক। চোখ ভালো না হলে বোঝা হতে হবে দেশ ও পরিবারের, তাই মৃত্যুকেই আপন বলে মনে করেন তিনি। আমি আমার পরিবার এবং দেশের কাছে বোঝাই হয়ে যাচ্ছে একরকম, কারণ আমার যেভাবে আমার পরিবারকে, দেশকে একজন ভালো ইঞ্জিনিয়ার হিসাবে তৈরি হয়ে দেশকে কন্ট্রিবিউট করার কথা, সেখানে আমি সেটা করতে তো পারতেছি না, বরং আমি আমার পরিবার এবং দেশের কাছে বোঝা হয়ে যাচ্ছি। বিদেশে গিয়ে চিকিৎসা নিলে চোখটি ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় অর্থ যোগানের সামর্থ্য নেই অনেকের পরিবারের, তাই সাহায্য চান সকলের। ওকে সিঙ্গাপুরে নিয়ে যে চিকিৎসা করাটা দরকার, তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার, খরচের ব্যাপার, যেটা আমার পক্ষে এটা বহন করা একেবারেই অসম্ভব। যারা যারা কন্ট্রিবিউট করছেন সকলের সহযোগিতাটা কামনা করছি, যাতে আমার ছেলেটাকে ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করে ফিরিয়ে নিয়ে এসে ওকে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে দেশের জন্য করে ভূমিকা রাখতে পারে। সবার কাছে আমি মিনতি করতেছি, আমার ছেলেটাকে আপনারা সবাই সাহায্য করবেন। আমার ছেলেটাকে আমি খুবই বড় আশা করে মানুষ করতেছিলাম আমি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সরকারি নিষেধাজ্ঞার পরও থামছে না খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন। প্রশাসনের নাকের ডগায় নিয়মিত এমন কর্মকাণ্ড চালাচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী মহল, ফলে হুমকির মুখে পড়েছে ফসলি জমি সহ ঘরবাড়ি। পরিবেশবিদরা বলছেন, অবৈধ বালু উত্তোলনে দণ্ডনীয় অপরাধ। খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত এলাকা খুলনার দাকব, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন নদ-নদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। প্রভাবশালী এসব ব্যক্তিরা ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে। প্রতি বছর কোনো না কোনো ঘূর্ণিঝড়ে কেড়ে নেয় তাদের ঘরবাড়ি, ফসলসহ সবকিছু। শেষ পর্যন্ত এসব মানুষের ঠাঁই হয়েছে রাস্তার উপর ঝুপড়ি ঘরে। অবৈধ বালু উত্তোলন করায় নতুন করে এখন নদী ভাঙনের আতঙ্কে দুর্গম এলাকার প্রায় 1.5 লাখ মানুষ। বালু উত্তোলনের কারণে দেখা গেল স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে দেখা গেল যে আরও বেশি বাঁধের ক্ষতিগ্রস্ত হতে পারে। চেয়ারম্যান মেম্বাররা নিষেধ করেছে, তারপরে ইনকের এই
এই পাশে যারা আছে ইনারাও নিষেধ করেছে, তারপরও এরা এখান থেকে বালি কাটে। যদি ভাঙনের কাছাকাছি যদি বালি উঠায় তার জন্যই তো ক্ষতিগ্রস্ত হবে ভিতরের লোকজন। নদী থেকে বালু উত্তোলনের নির্দিষ্ট সময় রয়েছে, এর বাইরে তুললে তা অবৈধ বলে জানিয়েছেন পরিবেশবিদ। বালু উত্তোলন করে সেটি সংরক্ষণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যেও পরিবেশের বিষয়টা বিবেচনায় নেওয়া হয় না, মানুষের জীবন জীবিকার বিষয়টা, স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা বিবেচনায় নেওয়া হয় না। জেলা প্রশাসকের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। যেসব নদীতে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, আমরা এগুলো জেলা প্রশাসনের সহায়তায় এইসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকও। জেলা প্রশাসন সহ এর সাথে সংশ্লিষ্ট যারা আছে অবশ্যই ব্যবস্থা নেবে, আমরা জানতে পারলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। 2010-এর ধারা 5-এর এক উপধারা অনুযায়ী ভাঙন কবলিত এলাকা থেকে 1 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না। এই আইন অমান্য করলে 2 বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অবসেতপু, মাই টিভি। পরিবেশ, বন, জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ এবং নদী ভাঙনের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নদী ভাঙন রোধে করণীয় বিষয়ে স্থানীয়দের মতামত প্রাধান্য দিয়ে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। ফেনী জেলায় সাম্প্রতিক বন্যায় ভাঙন এবং করণীয় বিষয়ে ফেনীতে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। রবিবার সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সাংবাদিক, রাজনীতি, এনজিও প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিরা বন্যা নিয়ন্ত্রণ এবং নদী ভাঙন রোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। পানি কেবলমাত্র রাজনীতির বিষয় না, এটা কূটনীতির বিষয়, এটা অর্থনীতির বিষয়। এই সমস্তগুলো জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমাদের তিস্তা নদীর পানি অনেকদিন যাবত এটা ঝুলে আছে, আমাদেরকে একটা সমাধানের দিকে যেতে হবে। মাদারীপুরের কালকিনিতে ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই রয়েছে ময়লার ভাগাড়। অপরিকল্পিতভাবে দিনের পর দিন বাসা বাড়ি, কারখানা এবং বাজারে ময়লা ফেলায় দুর্ভোগ তৈরি হয়েছে। আর তা থেকে সৃষ্টি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে আশেপাশের বাসিন্দারা সহ মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি পথচারীদের চলাচল করতে হয় নাকে কাপড় চেপে। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। মাদারীপুরের কালকিনি উপজেলায় ২৭ বর্গ কিলোমিটার নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় কালকিনি পৌরসভা, যা পরবর্তীতে ২০১৬ সালের ১২ জানুয়ারি উন্নীত হয় প্রথম শ্রেণীতে। ময়লার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধ এবং ধোঁয়ায় চরম বিপাকে পড়েছেন পথচারী সহ পৌরবাসীরা, যার ফলে ছাত্রছাত্রীদের পাশাপাশি সকলকে চলাচল করতে হয় নাকে কাপড় চেপে। অনেক ময়লার উপদ্রব রয়েছে, যেখানে আমাদের যাতায়াতের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আমরা নাক টিপে আসি, আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। ময়লার কারণে আমরা থাকতে পারি না, নামাজ রোজা করে মানে বিচ্ছিরি গন্ধ পায়। সরকার এখানে হালাইতে কইছে, আর কোন সরকার হালাইতে কইছে সরকারের তো পাইলাম না বিছরাইয়া। দুইটা গাড়ি আইলে রাস্তার সাইড দিয়ে মানুষ হাঁটতে না, ময়লার মধ্যে পড়িয়া যায়, ই করে। এইটা থেকে আমরা নিষ্কৃতি চাই। ডাম্পিং স্টেশন না থাকায় অপরিকল্পিতভাবে দিনের পর দিন পৌরসভা থেকে শুরু করে বাসাবাড়ি, কারখানা ও বাজারের ময়লা ফেলা হয় দেশের অন্যতম ব্যস্ত জায়গা ঢাকা বরিশাল মহাসড়কের গোপালপুরে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে নতুন জায়গা দেখে ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান এই পৌর কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের যে পৌর প্রশাসক আছেন ওনাকে আমরা অনুরোধ করেছি এবং আমি প্রয়োজনে বলেছি যে আমরা প্রয়োজনের সরকারি বা খাস জমি যা আছে আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। খুব শীঘ্রই চেষ্টা করতেছি যে এই ময়লাটাকে এখান থেকে স্থানান্তর করে অন্য একটা জায়গায় নিয়ে যেতে, যেখানে আসলে লোকালয় থাকবে না। খোলা স্থান এবং জনবহুল স্থানে পৌরসভার এসব ময়লা ফেলায় বাতাসে বাড়ছে জীবাণুর আধিক্য, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি। জনস্বার্থে এসব ময়লা সরিয়ে নেওয়ার দাবি পৌরবাসীর। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। স্বাধীনতার পরও জনবিচ্ছিন্ন গ্রাম দক্ষিণ হরিরামপুর। দীর্ঘদিনেও রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া না লাগায় ৫৩ বছর যাবৎ শহরে জীবনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ। অবহেলিত এসব মানুষের জীবন মান উন্নয়নে দ্রুত রাস্তা পাকাকরণের দাবি স্থানীয়দের। এদিকে দ্রুত সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান।
দিনের পর মাস, বছর শেষে কয়েক যুগ অতিবাহিত হলেও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের অবহেলিত এলাকা দক্ষিণ হরিরামপুর গ্রামের মানুষের কথা রাখেনি কেউ। পাকা রাস্তা না থাকায় স্বাধীনতার পর থেকেই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। দেশের বিভিন্ন স্থানে উন্নয়নের ছোঁয়া লাগলেও আলোর নিচে যেন অন্ধকার হিসেবে পরিচিত এ এলাকা। বেলাইচণ্ডী ইউনিয়নের বউবাজার থেকে কয়াপাড়াও গোমস্তাপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী এলাকাবাসীর। গ্রীষ্মকালে ধুলোবালিতে চলাচল করা গেলেও বর্ষায় কাদামাটির কারণে শহরের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয়দের। বিপদে পড়তে হয় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ স্বজনদের। এতে বিপাকে পড়েন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছাড়াও এ পথে চলাচলকারীরা। স্বাধীনতার পর থেকে অবহেলিত। কেন এটা অবহেলিত? শুকনা মৌসুমে ধুলার কারণে আমরা এই রাস্তাটা চলাফেরা করতে পারি না। দ্রুত যেন রাস্তাটা পাকা হয়, তাতে আমরা বাজারঘাট এবং যাওয়া আসা তাড়াতাড়ি করতে পারবো। দ্রুত সময়ের মধ্যে স্বপ্নের এই রাস্তাটি পাকাকরণের আওতায় আনা হলে জনদুর্ভোগ কমার পাশাপাশি তাদের জীবন মান উন্নয়নে উন্নয়ন ঘটবে, এমনটা দাবি স্থানীয়দের। প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময় প্যাসেঞ্জার ছিটকে পড়ে যায়, ভ্যান সহ রাস্তা থেকে জমিনে পড়ে যায়, আমরা পিছলে পড়ে যায়, আমরা কাপড় নষ্ট হয়ে যায়, তাই জন্য আমরা স্কুল যেতে পারি না। এই রাস্তাটা ভালো হওয়া দরকার, কাজটা হওয়া দরকার, খুব জরুরি হওয়া দরকার। এদিকে দ্রুত সময়ের মধ্যে অবহেলিত ওই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কাজ শুরুর আশ্বাস দিয়েছেন এই জনপ্রতিনিধি। চলাচলের খুবই অসুবিধা। এই অসুবিধার সাথে আমি এবং আমার চেয়ারম্যান মহোদয় সহ ডিউ লেটারটা আমরা স্থানীয় যে ইউএনপি ছিল মোস্তাফিজুর রহমান, ওনার কাছে আমরা ডিউ লেটারটি জমা দিয়েছি। উনি আশ্বাস দিয়েছে দ্রুত এই কাজটা করবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। জানাবো গ্রাম বাংলার খবর। রাজবাড়ী গোয়ালন্দের কাটাখালীতে সুশীল কুমার সরকার নামে এক ব্যক্তিকে গুলি এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে ঘটনা ঘটে। নিহত সুশীলের ভাই সুনীল কুমার সরকার জানান, পূর্বশত্রুতার জের ধরে তার ভাইকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। গোয়ালন্দ ঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম বলেন, নিহত সুশীল কুমারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় 3টি অস্ত্র এবং 2টি হত্যাসহ 5টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এই তথ্য নিশ্চিত করেছেন সিপিসি 2 র্যাব 4-এর কোম্পানি কমান্ডার মেজর জালিশ মাহমুদ খান। এর আগে সাভারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় সাভার থানায় দায়েরকৃত একটি মামলায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেতার ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরি 1 শুটার গান এবং গুলি সহ 2 জনকে আটক করেছে র্যাব। রবিবার উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব 6 জানায়, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামে অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। এই সময় যশোরের ইমলাত হোসেন এবং শৈলকুপার হানিফ মণ্ডল নামের 2 জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি 1 শুটার গান ও 2 রাউন্ড গুলি। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। বাফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার প্রতিবাদে এবং অবিলম্বে মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুমকি নতুন বাজারের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। সাংবাদিক হয়রানি বন্ধে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন তারা। মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে হামলা চালিয়ে 30টি ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় আহত হয়েছে অন্তত 5 জন। রবিবার সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রহ্মান্দি গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী জানায়, চর ব্রহ্মনদী গ্রামের বিএনপি কর্মী কাউসার সর্দারের সাথে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী তৈয়ব হাওলাদারের সাথে স্থানীয়ভাবে বিরোধ চলছিল। এরই জেরে তৈয়ব হাওলাদারের নেতৃত্বে কাউসার সর্দারের বসতঘর সহ 3টি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় 20টি বসতঘর ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে হামলায় আহত হয় অন্তত 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
গোপালগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধার সহ মাদক ইফটিজিং বন্ধে কাজ করবে পুলিশ। এছাড়া গোপালগঞ্জ জেলাকে অতীতের মতো শান্তিপূর্ণ জেলার রূপ দিতেও কাজ করে যাবে জেলা পুলিশ। রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমোনাই বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা বৈষম্য বিদ্যমান, তাই ইনসাফ প্রতিষ্ঠার সংখ্যানুপাতিক পদ্ধতি প্রত্যাবর্তন করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা মানুষকে মানুষ মনে করতেন না, তাই গণহত্যা চালিয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ একাধিক দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে পৌর মুক্ত মঞ্চের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল করা এবং কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিডিআর কল্যাণ পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক এবং শিক্ষার্থীরা। রবিবার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে। এই সময় অধ্যক্ষের পদত্যাগ না করা পর্যন্ত কলেজের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে ছাত্ররা। তাদের অভিযোগ, সদ্য বিদায়ী আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে অবৈধভাবে কলেজ অধ্যক্ষের পদ দখল করে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। তারা আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন। জামালপুর ইসলামপুরের গোয়ালের চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার গোয়ালের চর উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানান পেশার মানুষ অংশ নেয়। ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।